ওকে, সো চলো আজকে ফাইনালি এতদিন ধরে ওয়েট করছিলাম রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি। হোয়াট ইজ রাইডার্স টু দ্য সি? কি এই জিনিসটা, কি এই নাটকটা, এত মাতামাতি রাইডার্স টু দ্য সি নিয়ে? এবং তোমাদের বলেছিলাম রাইডার্স টু দ্য সি থেকে অনেক ক্রিটিক্যাল টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ফাঁসানোর জন্য তিনটে তোমার চ্যাপ্টার রয়েছে, আগেই বলেছিলাম, একটা বেট, একটা ইউলিসিস, আর একটা রাইডার্স টু দ্য সি। তো আজকে ফাইনালি রাইডার্স টু দ্য সি ক্লাস করব। প্রত্যেকটা চ্যাপ্টারের মতো আজকেও রাইডার্স টু দ্য সি এরও ব্যাকগ্রাউন্ড, সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, সমস্ত কিছু ডিসকাস করব, দেন আমরা ক্লাসে যাব। ঠিক আছে, তো চলো লেটস বিগিন। সো রাইডার্স টু দ্য সি লিখছেন জে এম সিঞ্জ। যেহেতু এমসিকিউ, আবার এই চ্যাপ্টারটাই, এই নাটকটাই তোমাদের ফোর্থ সেমেও থাকবে, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে সেখানে। তো আমরা সেইভাবেই পড়বো যাতে আমাদের ফোর্থ সেমে গিয়েও প্রবলেম না হয়, ফোর্থ সেমে গিয়েও আমরা রিভিশন দেব। ইউ নিড নট টু ওয়ারি। সো অ্যাবাউট দ্য অথর আগে দেখি, প্রত্যেকটা চ্যাপ্টার যেরকম দেখি। সো এখানে জেমস সিঞ্জের পুরো নাম হচ্ছে এডমন্ড জন মিলিংটন সিঞ্জ। নামটা মনে রাখবে, নাম থেকেও কোয়েশ্চেন আসতে পারে। জন্ম হচ্ছে 16 এপ্রিল 1871, মৃত্যু হচ্ছে 24 মার্চ 1909 ডাবলিনে, আয়ারল্যান্ডে। ইনি একজন আইরিশ কবি। আইরিশ মানে আমরা জানি আয়ারল্যান্ডের বাসিন্দা। ঠিক আছে, সো ইনি একজন আইরিশ কবি। ইনি প্লে রাইট, পোয়েট, প্রোজ রাইটার, ট্রাভেল রাইটার এবং ফোকলোরিস্ট। বাট এত সমস্ত কোয়ালিটি থাকা সত্ত্বেও উনি মেজরলি ফেমাস কিন্তু অ্যাজ আ প্লে রাইট। সো এটা মাথার মধ্যে রাখবে, উনি প্লে রাইট, পোয়েট, প্রোজ রাইটার, ট্রাভেল রাইটার এবং ফোকলোরিস্ট। এই সমস্ত কিছু সত্ত্বেও ওনার ফেম কিন্তু কিসের জন্য? অ্যাজ আ প্লে রাইট। ঠিক আছে, আমাদের এটাও একটা প্লে, ওয়ান অ্যাক্ট প্লে। জেমস সিঞ্জের কন্ট্রিবিউশনটাও পড়বো, পড়তে পড়তে তোমাদের কটা কোয়েশ্চেন করবো, রেডি থেকো আর খাতাপত্র রেডি রেখো। সো জেমস সিঞ্জ একজন আইরিশ লিটারারি রিভাইভাল মুভমেন্টের সঙ্গেও যুক্ত একজন কবি ছিলেন। ঠিক আছে, আমরা আইরিশ লিটারারি মুভমেন্টের সঙ্গে যুক্ত একজন কবির নাম বা লেখকের নাম পড়েছিলাম আগে, তার নামটা কি তোমরা বলো? এর আগে আমরা পড়েছি আইরিশ লিটারারি মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, আমি বলছি 11-এ পড়েছিলাম ডব্লিউ.বি. ইয়েটস। ঠিক আছে, ডব্লিউ.বি. ইয়েটস। সো জেমস সিঞ্জ এবং ডব্লিউ.বি. ইয়েটস, দে ওয়্যার ভেরি গুড ফ্রেন্ডস। আর জেমস সিঞ্জ কি a key figure, he was a key figure in Irish literary revival movement aimed at promoting Irish culture, folklore and language. ঠিক আছে, he was also one of the founders of the Abbey Theatre. এই অ্যাবে থিয়েটারের ফাউন্ডার্স এর মধ্যে একজন ছিলেন জেমস সিঞ্জ, একজন ছিলেন ডব্লিউ.বি. ইয়েটস এবং আরেকজন ছিলেন লেডি গ্রেগরি। ঠিক আছে, লেডি গ্রেগরি নিয়ে আমাদের এখন প্রয়োজন নয়। সো লেডি গ্রেগরি আমরা এখন স্কিপ করতে পারি। দেন এই যে জেমস সিঞ্জ যে লিখলেন রাইডার্স টু দ্য সি, এটা ইন্সপিরেশন উনি কোত্থেকে পেলেন? সিঞ্জ অ্যাকচুয়ালি অনেকটা টাইম অ্যারন আইল্যান্ডসে কাটিয়েছিলেন, 5 ইয়ার্স। ঠিক আছে, এখানে আমি ডিটেলস তোমাকে বলে দিই। এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটা দেখো। এই যে in 1897 সালগুলো মনে রাখবে। in 1897 James Synge was encouraged by his friend and colleague William Butler Yeats বা W.B. Yeats, আমরা পড়েছি, to visit the Aran Islands. তো W.B. Yeats কি করলেন? সাজেস্ট করলেন জেমস সিঞ্জকে যে তুমি কোথায় যাও, তুমি অ্যারন আইল্যান্ডসে যাও, অ্যারন আইল্যান্ডস কোথায় সমস্ত কিছু বোঝাবো। সো উনি তাই গেলেন। he went on to spend the summers from 1898 to 1903 there, 5 বছর ওখানে কাটিয়েছিলেন। এবার যখন কোন একটা জায়গায় তুমি 5টা বছর কাটাচ্ছ, সেই জায়গার বিষয়ে তুমি অনেক কিছু জানবে। So while on the Aran Island
অফ ইনিশম্যান, ঠিক আছে, ইনিশম্যানে যখন ছিলেন উনি, সিঞ্জ হার্ড দ্য স্টোরি অফ আ ম্যান ফ্রম ইনিশম্যান হুজ বডি ওয়াশড আপ অন দ্য শোর অফ অ্যান আইল্যান্ড অফ কাউন্টি ডঙ্গল which inspired riders to the sea। ঠিক আছে, এবার তোমাকে আমি একটা জিনিস দেখাই। এখানে এই যে আইল্যান্ডগুলোর নাম বললাম, অ্যারান আইল্যান্ড অ্যাকচুয়ালি কোথায় রয়েছে? অ্যারান আইল্যান্ড অ্যাকচুয়ালি এটা দেখো, এই গোড়াটা হচ্ছে আয়ারল্যান্ড, ঠিক আছে, গোড়াটা হচ্ছে আয়ারল্যান্ড। এটা আমরা জানি, লেফট সাইডে কি থাকে? ওয়েস্ট থাকে, রাইট সাইডে ইস্ট থাকে, এদিকে নর্থ, এদিকে সাউথ। সো অ্যারান আয়ারল্যান্ডের ওয়েস্টে রয়েছে, এই জায়গাটায় রয়েছে অ্যারান আইল্যান্ডস। ঠিক আছে, জুম করে দেখো, বাঁ দিকে দেখানো রয়েছে, এটা হচ্ছে গ্যালওয়ে বে, তার একদিকে রয়েছে কাউন্টি গ্লের, আর একদিকে রয়েছে কাউন্টি গ্যালওয়ে। ঠিক আছে, এর মাঝে রয়েছে অ্যারান আইল্যান্ডস। এই যে গোটা, দাঁড়াও, এই যে গোটা তিনটা আইল্যান্ড দেখতে পাচ্ছি, এই তিনটা আইল্যান্ডের নাম হচ্ছে, একত্রে বলা হয় এগুলোকে অ্যারান আইল্যান্ড। ঠিক আছে, ভালো করে ম্যাপটা দেখো, প্রত্যেকটা জিনিস তোমাকে আমি ডিটেলসে বোঝাচ্ছি। সো এই তিনটে দ্বীপের সমন্বয়কে বলা হয় অ্যারান আইল্যান্ডস। তো অ্যারান আইল্যান্ডস কোথায় রয়েছে? আয়ারল্যান্ডের ওয়েস্টে। এবার এখানে দেখো তোমরা তিনটে দ্বীপের নাম দেখতে পাচ্ছ। একটা হচ্ছে সব থেকে বড়টার নাম হচ্ছে ইনিসমোর, তার থেকে ছোটটার নাম হচ্ছে ইনিশম্যান, সব থেকে ছোটটার নাম হচ্ছে ইনিশিয়ার। ক্লিয়ার? ওই জন্য আমি তোমাকে এখানে নামগুলো যেগুলো বললাম ম্যাপে বোঝালাম। এবার চলো আমরা ফেরত আসি। তো কি করলেন না, যখন সিঞ্জ অ্যারান আইল্যান্ডে ছিলেন, উনি একটা গল্প শুনলেন যে a story of a man from Inisman whose body washed up onto the shore of an island of County Dongle, which inspired the riders to see। ইনিশম্যান আইল্যান্ডের লোক, ইনিশম্যান আমরা দেখলাম, ইনিশম্যান আইল্যান্ড কোনটা? এই যে এই ইনিশম্যান আইল্যান্ড। এই ইনিশম্যান আইল্যান্ডটাই আমাদের মূল লক্ষ্য, এটার উপরই বেস করে লেখা রয়েছে এই রাইডার্স টু দ্য সি। ঠিক আছে, রাইডার্স টু দ্য সি বাকি ম্যাপে আর একবার আসবো। ঠিক আছে, এটা বুঝলে? ওকে, নেক্সট দেখো, আমরা রাইটারে ফিরে যাই। ঠিক আছে, তো সিঞ্জ কি করলেন? হি স্পেন্ড আ লট অফ টাইম অন অ্যারান আইল্যান্ডস অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। এই যে ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড যেটা পড়লাম আমরা, where closely he observed the life of Irish speaking peasants and fishermen। তো উনি কি করলেন ওখানে? আইরিশ স্পিকিং যে ফিশার, মানে আইরিশ ভাষায় কথা বলে যারা, ঠিক আছে, আইরিশ ভাষী যে সমস্ত চাষি এবং জেলেদের সঙ্গে উনি মিশলেন, ওনাদের লাইফটাকে অবজার্ভ করলেন। ঠিক আছে, কোথা কোথা থেকে এমসিকিউ আসবে তোমার কোনো ধারণা নেই, দ্যাটস ওয়াই এত কিছু তোমাকে আমি বলছি। আর his experiences that deeply influence his writing, especially Riders to the Sea, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, which captured the hardship, faith and tragic beauty of the island life। আইল্যান্ড লাইফের ট্র্যাজিক বিউটি, হার্ডশিপ এবং ফেথ, এই সমস্ত জিনিস আমরা পাবো রাইডার্স টু দ্য সি এতে। কেন এরকম কথা বলা হলো, আবার একবার ম্যাপে আমি যাই, দেন বোঝাচ্ছি। এলাম ম্যাপে। এবার দেখো, এই যে আইল্যান্ডটা, তুমি আইল্যান্ডের ছবিটা দেখছো, আইল্যান্ডটা দেখে মনে হচ্ছে বিশাল বড়, বাট ভাই ট্রাস্ট মি, আইল্যান্ডটা খুব বড় নয়। এবার একটা জিনিস দেখো, এই যে আইল্যান্ডের যে বাসিন্দারা, এদের যে কোনো রকম কাজের জন্য কোথায় যেতে হয়? যে কোনো রকম কাজের জন্য যেতে হয় মেনল্যান্ডে। ঠিক আছে, এদের যে কোনো রকম কাজের জন্য যেতে হয় মেনল্যান্ডে। এবার তারা যে সমস্ত চাষবাস করছে, শস্য বিক্রি কোথায় যেতে হচ্ছে? ডাঙ্গায় যেতে হচ্ছে, পাড়ে যেতে হচ্ছে। তারা পশুপালন করছে, বিক্রি করতে কোথায় যেতে হচ্ছে? সেই মূল ভূখণ্ডে যেতে হচ্ছে। ঠিক আছে, এবার তাদের পার করতে হচ্ছে এই সমুদ্র। এই সমুদ্র সবসময় ভাই তোমার মনের মতো থাকবে না, সমুদ্রে একসময় ঝড় ঝঞ্ঝা অনেক কিছু আসবে। সো এখানে আমরা সমুদ্রকে বলতে পারি দ্য গিভার অফ লাইফ অ্যান্ড অলসো দ্য টেকার অফ লাইফ, লাইফ গিভার বা লাইফ টেকার। কেন? এখানকার মানুষরা ম্যাক্সিমাম তাদের ডেথ হয় এই সমুদ্র যাত্রার সময়তেই। সেম আমরা দেখব রাইডার্স টু দ্য সি এতে।
মরে আর সমস্ত ছেলেপুলে এই সমুদ্রেই মারা যায়। ঠিক আছে, এবার নেক্সট জেমস ইঞ্জের যে ফেমাস ওয়ার্কগুলো, সরি এটা 1902 হবে, সরি ভুল বললাম, 1903 তে পাবলিশ হয়েছিল। সব থেকে ফেমাস ওয়ার্কের মধ্যে হচ্ছে একটা রাইডার্স টু দ্য সি, 1903 এ পাবলিশ হয়। সমস্ত কিছু আলোচনা করবো আবার একবার। এটা কি একটা ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি এবং বলা হয় নাকি সব থেকে ফাইনেস্ট শর্ট প্লে। ঠিক আছে, রাইডার্স টু দ্য সি কে বলা হয় সব থেকে ফেমাস, সব থেকে ফাইনেস্ট শর্ট প্লে। কার? জেমস সিঞ্জের। ক্লিয়ার? তাছাড়া আরো রয়েছে দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, দ্য ওয়েল অফ দ্য সেন্টস, দ্য অ্যারান আইল্যান্ডস, এটাও 1907 সালে উনি অ্যাকচুয়ালি পাবলিশ হয়। ঠিক আছে, কবে লেখা হচ্ছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার বিষয় নয়, কবে পাবলিশ হচ্ছে সেটাই আমরা লিখবো। ক্লিয়ার? আচ্ছা, সিঞ্জ মারা যান 37 বছর বয়সে। হডজকিন্স ডিজিজ নামে এক রোগ হয় ওনার, এবং দ্যাটস ওয়াই তিনি 37 ইয়ার্স এজে উনি মারা যান। Despite his short life, his works have had a profound impact on modern drama. এবার একটা জিনিস দেখো, হতে পারেন জেমস সিঞ্জ লেট 19th সেঞ্চুরি, বাট ওনার লেখালেখিগুলো কিন্তু পাবলিশ কখন হচ্ছে? আর্লি 20th সেঞ্চুরিতে। দ্যাটস ওয়াই আমরা জেমস সিঞ্জকে মডার্ন রাইটার বলতে পারি, কারণ অলরেডি তখন মডার্ন পিরিয়ড চলে এসেছে। ক্লিয়ার? দিয়ে কি হচ্ছে, স্পেশালি আইরিশ থিয়েটার। ঠিক আছে, তো ওনার প্রভাব মডার্ন ড্রামার ওপর, বিশেষ করে আইরিশ থিয়েটারের ওপর প্রচন্ড রকম। হিজ রাইটিং স্টাইল ব্লেন্ডস উইথ রিয়েলিজম with poetic language, and his characters often represent the struggle of common rural Irish people, যেটা আমরা ম্যাপেতে বুঝলাম। ঠিক আছে, রাইডার্স টু দ্য সিটাও সেম, এক্সেপশন নয়। এগেইনস্ট নেচার অ্যান্ড ফেট। নেচার অ্যান্ড ফেট কেন? তারা সমুদ্রে যাত্রা করছে, আমরা বললাম সমুদ্র কি রিপ্রেজেন্ট করছে? হি ইজ দ্য গিভার অফ লাইফ, হি ইজ দ্য টেকার অফ লাইফ। ঠিক আছে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। চলো নেক্সট। এবার সিঞ্জের রাইটিং স্টাইলটা একটু দেখো, মন দিয়ে শোনো জায়গাটা। জেমস সিঞ্জ রাইটিং স্টাইল, এটা কি না, সিঞ্জের রাইটিং স্টাইলটা কেন অ্যাডমায়ার করা হয়? পোয়েটিক রিয়েলিজমে উনি লেখেন, আইরিশ ডায়ালেক্ট উনি ইউজ করেন। ঠিক আছে, আইরিশ ডায়ালেক্ট উনি ইউজ করেন, মাথার মধ্যে রাখবে, অ্যান্ড আ ডিপ কানেকশন টু নেচার। এগুলো হচ্ছে ওনার লেখার স্পেশালিটি, এবং সেম এখানেও আইরিশ ডায়ালেক্ট আমরা বেশ কিছু দেখতে পাবো এই রাইডার্স টু দ্য সিতে। কি? ডিপ কানেকশন টু নেচার অ্যান্ড রুরাল লাইফ। যে প্রকৃতি এবং যে গ্রাম্য জীবনের সঙ্গে ওনার যে কানেকশন বা ওনার লেখার যে কানেকশন, সেই কানেকশনটা আমরা জেমস সিঞ্জের রাইটিং স্টাইলের একটা স্পেশালিটি। এটা আমি যে নোটসগুলো তোমাকে প্রোভাইড করছি পুরোটাই রাইডার্স টু দ্য সি এর ওপর বেসড। ঠিক আছে, নেক্সট কি, এই প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করছি। রিয়েলিজম উইথ এ পোয়েটিক টাচ। কি হচ্ছে না, সিঞ্জ যখন লিখছেন, হি রাইটস অ্যাবাউট রিয়েল লাইফ স্ট্রাগল অফ অর্ডিনারি আইরিশ পিপল। সিঞ্জের লেখালেখিতে তুমি তেল মশলা মাখানোর লেখালেখি পাবে না। সিম্পল সাদাবাটা গ্রাম্য মানুষের জীবন এবং তাদের স্ট্রাগলসের বর্ণনা পাবে, বিশেষ করে কাদের? স্পেশালি ফিশারম্যান অ্যান্ড পিজেন্টস। উনি কোথায় ছিলেন আমরা জানি, অ্যারান আইল্যান্ডসে ছিলেন। ওখানে কাদেরকে বেশি দেখছেন? চাষি এবং জেলেদেরকে। তো যেহেতু নদীর সমুদ্রের কাছে তারা থাকছে, তো ডেফিনেটলি ভাই তারা মাছ ধরাটাকে একটা প্রফেশন বানাবেই ম্যাক্সিমাম জন, এবং বাকিরা কি করে? চাষ। জায়গাটা যেহেতু ছোট, সেখানে বেশি প্রফেশনাল স্কোপও নেই সেখানে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, even when dealing with tragic or harsh realities, his language often has a lyrical and poetic quality.
আমরা যখন দেখব যে হার্শ রিয়ালিটিগুলোকে, লাইফের চরমতম সত্যগুলোকে বা কঠোর ফেজগুলোকে যখন সিনজি দেখাচ্ছেন, তখনও ওনার ল্যাঙ্গুয়েজ কিন্তু স্মুথ থাকছে, লিরিক্যাল থাকছে, পোয়েটিক কোয়ালিটি তার মধ্যে মেনটেন থাকছে। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। এখানে দেখো, রাইডার্স টু সিএতে, দাঁড়াও এক্সাম্পল এখানে লিখলাম, দাঁড়াও কোথায় হারিয়ে গেল, এই যে they are all gone now and there isn't anything more she can do to me. Language mild, ল্যাঙ্গুয়েজ এখানে মাইল্ড। এবার কি হচ্ছে, না মরিয়ার মুখে যখন এই ডায়লগটা আমি শুনছি, এটা শেষের দিকে, মরিয়া অ্যাকচুয়ালি তার সমস্ত ছেলেপুলেদের হারিয়ে ফেলেছে। মরিয়া তার সমস্ত ছেলেকে হারিয়ে ফেলেছে, তার 6 ছেলেকে হারিয়ে ফেলেছে, ইনক্লুডিং হার হাজব্যান্ড অ্যান্ড হার ফাদার ইন ল। এবার শেষে মরিয়া বলে যে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সমুদ্রের কিছু নেই, আই হ্যাভ নাথিং টু লুজ। নেক্সট এই পয়েন্টটা যেটা তোমাকে একটু আগে আমি বললাম, হিবার্নো ইংলিশ বা যেটাকে আমরা আইরিশ ইংলিশ বলি। এই আইরিশ ইংলিশে উনি আইরিশ ডায়ালেক্ট ইউজ করছেন, যেটা মেনলি গেলিক ল্যাঙ্গুয়েজ থেকে স্ট্রাকচার্ড, অনেকটা গেলিক স্ট্রাকচারে। এবার গেলিক ল্যাঙ্গুয়েজ বোঝাতে গেলে তোমাকে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝাতে হবে, তো গোটা ক্লাস ওখানে কভার হয়ে যাবে, তোমার প্রয়োজন নেই। জাস্ট মাথায় রাখবে যে আইরিশ ইংলিশটা মেনলি গেলিক স্ট্রাকচারের উপর বেসড, ঠিক আছে। He spent years listening to the islanders of the Aran Islands, captured their speech authentically. Aran Islanders এর স্পিচের অথেন্টিসিটি উনি মেনটেন করছেন। নাটকটা পড়তে পড়তে সমস্ত কিছু দেখবো, ব্যাকগ্রাউন্ড ডিসকাশনে বা ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাকে সমস্ত কিছু দেওয়া আমার পসিবল হবে না। আর কি, এটার জন্য এই প্লেটা একটা ডিস্টিংক্ট আইরিশ একটা ফ্লেভার এখানে পাচ্ছি, ঠিক আছে। এবার অথেন্টিসিটি, ফ্লেভার, এসেন্স, এগুলো ডেফিনেটলি মেনটেন যদি করা হয়, এগুলোই কি করে একটা নাটকের ক্যাটেগরিকে বা একটা নাটকের ফ্লেভারকে অন্য নাটকের ফ্লেভার থেকে ডিফারেন্সিয়েট করে, ঠিক আছে। যেমন হঠাৎ করে ফ্লেভারের মধ্যে মনে পড়লো, একটা ক্যাফে আছে বিশাল ফেমাস, ইন্ডিয়া এখন বিশাল ফেমাস, তার নাম হচ্ছে লাসি ডে, ঠিক আছে। ওর সঙ্গে আর একটা কোলাবোরেশন রয়েছে বার্গার পাও। তো কি হচ্ছে, ওই এন্টারপ্রেনার কি করছে, সে বার্গারটাকে ইউজ করলো এবং তার মধ্যে আমাদের ইন্ডিয়ান যে পাও, সেই পাওয়ের এসেন্স অ্যাড করলো, অথেন্টিসিটি, ইন্ডিয়ান অথেন্টিসিটি তার মধ্যে রাখলো, মিক্স করলো, ঠিক আছে। এবং ইন্ডিয়ান একটা এসেন্স, এটা কি হলো, টার্গেট কি করলো, ইন্ডিয়ান কাস্টমারদের অ্যাট্রাক্ট করলো, ঠিক আছে। ওয়েস্টার্ন প্লাস ইন্ডিয়ান ফিউশন। তো এখানে আমরা দেখতে পাবো যে ডিস্টিংক্ট একটা আইরিশ ফ্লেভার এখানে জেমস হিঞ্জ আমাদের প্রোভাইড করছেন, ঠিক আছে। এটা কি করতে হেল্প করে, ইট হেল্পস প্রিজার্ভ দ্য কালচারাল আইডেন্টিটি অফ রুরাল আয়ারল্যান্ড। গ্রাম্য আয়ারল্যান্ডের যে এসেন্স, যে কালচারাল আইডেন্টিটি, সেটা এখানে কি থাকছে, প্রিজার্ভ থাকছে বা ইনট্যাক্ট থাকছে। সিম্বলিজম নেচার যদি দেখো, অনেক সিম্বলিজম পাবে। সব থেকে বড় সিম্বল তো সি। এই সিটা শুধুমাত্র একটা সেটিং নয়, এই সিম্বল কিসের সিম্বলিজম, এ ফেট, ডেথ আর নেচারের পাওয়ারের সিম্বল। সব থেকে বড় ক্যারেক্টার হচ্ছে সি। বাট এই সি এর কথা আমরা নাটকে অনেক শুনবো, বাট আমরা সি কে একবারও কিন্তু নাটকের মধ্যে দেখতে পাবো না। ক্লিয়ার? এই সি কে আমরা অনেকবার এর নাম শুনবো, বাট এর প্রেজেন্স একবারও দেখতে পাবো না। একটা জিনিস লিখে রেখে দাও, এই ধরনের ক্যারেক্টারকে বলা হয় ওমনি প্রেজেন্ট ক্যারেক্টার, OMNIPRESENT, ওমনি প্রেজেন্ট ক্যারেক্টার। ওমনি প্রেজেন্ট ক্যারেক্টার মানে কি, যার আমরা ফিজিক্যাল উপস্থিতি বুঝতে পারি না, বাট তার এক্সিস্টেন্স ডেফিনেটলি ফিল করি। যেমন গড কে বলতে পারো তোমরা, গড ইজ অ্যান omnipresent ক্যারেক্টার। আই হোপ ক্লিয়ার। আর কি,
Singe uses simple things, animals, weather, sea তো definitely bread. এই সমস্ত কিছু টার্মস আমরা এখানে পাবো, এই সমস্ত কিছুর এক একটা করে ডিপ সিম্বলিক মিনিং রয়েছে। আবার বলছি যে প্রত্যেকটা জিনিস তোমাকে ইন্ট্রো ক্লাসে বোঝানো পসিবল নয়, এটা তোমাকে একটা আউটলাইন আমি দিচ্ছি। আর নেচার ইজ অফেন পোর্ট্রেট অ্যাজ বিউটিফুল ইয়েট ক্রুয়েল। এই বিউটিফুল, নেচার বিউটিফুল আমরা সবাই জানি, বাট ইন নেচার ক্রুয়েলও। কেন না, মাদার নেচার ইজ গিভিং লাইফস, বাট অলসো শি ইজ টেকিং লাইফ হারসেলফ। আই হোপ এতদূর পর্যন্ত কারো কোনো ইস্যু নেই, যদি থাকে বলো, আমি ওয়েট করছি। এখন নেক্সট ওনার স্টাইলের মধ্যে একটা কিওয়ার্ড, ফোকাস অন রুরাল আইরিশ লাইফ। হিজ প্লেস usually revolve around remote villages, small communities where life is hard but rich in tradition and faith. দেখবে ট্র্যাডিশন এবং ফেথ অন গড, এইগুলো কিন্তু বড়লোকি কালচারের মধ্যে আমরা খুব একটা দেখতে পাই না। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বড়লোকি কালচারের মধ্যে দেখতে পাই না। আমরা এখানেও ট্র্যাডিশন দেখতে পাবো, আমরা এখানেও দেখতে পাবো ফেথ। ফেথ মানে কি, অ্যাকচুয়ালি এখানে দেখতে পাবো যে বার্টলেকে তার ভাইয়েরই আত্মা, মাইকেলের আত্মা ডুবিয়ে মারছে। ঠিক আছে, তো ফেথ অন সুপারন্যাচুরাল এলিমেন্টস, এই সমস্ত এই ধরনের জিনিসগুলো কিন্তু রুরাল লাইফে বেশি পাওয়া যায়। ঠিক আছে, আর কি, সিন্স ক্যারেক্টার্স আর অফেন পুয়ার, আনএডুকেটেড অ্যান্ড ডিপলি রিলিজিয়াস, দ্যাটস ওয়াই তো ট্র্যাডিশনাল ফেথটা আসছে, না হলে ট্র্যাডিশনেরও আসে না আর ফেথও অতটা আসে না। তুমি দেখবে শহরের লোক আর গ্রামের লোকেদের মধ্যে অনেক ফারাক থাকে, বাট ফুল অফ ইমোশনাল স্ট্রেংথ অ্যান্ড ডিগনিটি। তারা রিলিজিয়াস, পুয়ার, আনএডুকেটেড হওয়া সত্ত্বেও তাদের ইমোশনাল স্ট্রেংথ প্রচুর রয়েছে এবং তাদের ডিগনিটিও প্রচুর রয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা না দেখলেও হবে। আচ্ছা, ট্র্যাজিক অ্যান্ড কমিক এলিমেন্টস, ট্র্যাজেডি যেটা বললাম, সিঞ্জ ব্লেন্ডস ট্র্যাজেডি অ্যান্ড কমেডি স্কিলফুলি, while Riders to the Sea is a pure tragedy. Other plays like Playboy of the Western world combine dark humor with serious themes. But এখানে আমরা রাইডার্স টু দ্য সিতে কোনো রকম কমেডি খুঁজে পাবো না। ঠিক আছে, এখানে আমরা রাইডার্স টু দ্য সিতে কোনো রকম কমেডি খুঁজে পাবো না, ইট ইজ মেইনলি আ ট্র্যাজেডি। ওই জন্য এই লাইনটা তোমাদের আমি একটু আগে বললাম, দে আর অল গন নাও অ্যান্ড দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্যাট সি ক্যান ডু টু মি। তারা সবাই চলে গেছে, সবাই বলতে মরিয়ার 6 ছেলের কথা বলা হচ্ছে, তার হাজবেন্ড, তার ফাদার ইন লয়ের কথা বলছে, তারা সবাই চলে গেছে। সমুদ্রের আমার কাছ থেকে আর কেড়ে নেওয়ার মতো কিছু নেই, আর কোনো ক্ষমতা নেই সমুদ্রে যে আমার কাছ থেকে কিছু কেড়ে নেবে। এবার এইটা দিয়ে দেখো মরিয়ার ক্যারেক্টারের অনেক কিছু আমরা দিক দেখতে পাই, ইমোশনাল স্ট্রেংথ দেখতে পাই, যেটা বললাম না তোমাকে, এই যে তাদের ক্যারেক্টারগুলো ইমোশনাল স্ট্রেংথ থাকে তাদের মধ্যে। দেখো এই লাইনটার মধ্যে আমরা বুঝতে পারছি ইমোশনাল স্ট্রেংথ রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, এবার এই জায়গাগুলো সবাই নোট ডাউন করো ভালো করে খাতা পেন নিয়ে। রাইডার্স টু দ্য সি, রাইটার তো জন মিলিংটন সিঞ্জ, রিটেন হচ্ছে 1902 সাল, যেটা একটু আগে কারো ডাউট ছিল, তাসনিয়ার ডাউট ছিল, তো লেখা হচ্ছে 1902 সালে। ঠিক আছে, ফার্স্ট পারফর্ম হয়েছিল 25th of February 1904, কোথায়? অ্যাট মোলসওয়ার্থ হল, ডাবলিনে। ডাবলিনের মোলসওয়ার্থ হলে 25th of February 1904 ফার্স্ট পারফর্ম হয়েছিল, বাট পারফর্ম হওয়ার আগেই কিন্তু দেখো 1903-তে অ্যাজ আ বুক পাবলিশ হয়ে যায়। ক্লিয়ার? এটা গুলিয়ে ফেলবে না, অনেকে মনে করে যে আগে পারফর্ম হয়েছিল তারপর পাবলিশ হয়েছিল, যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, বাট এখানে আগে পাবলিশ হয়েছিল তারপরে পারফর্ম হয়েছিল। ক্লিয়ার? জনরা এটা আমাদের ওয়ান অ্যাক্ট প্লে এবং এটা একটা ট্র্যাজেডি। ঠিক আছে, নেক্সট। এবার এই জায়গাটা তখন তোমাকে আমি বললাম সোর্সটা, উনি 1897 সালে জেমস সিঞ্জকে এনকারেজ করেন ডব্লিউ.বি. ইয়েটস কোথায় যেতে? অ্যারন আইল্যান্ডস।
এবং দেখো ওই ইনফ্লুয়েন্সটা করেছিলেন বলেই আজকে 2025 সালে বসে আমরা জেমস সিঞ্জের লেখা রাইটার্স টু দ্য সি পড়তে পারছি, বা অ্যারন আইল্যান্ডসটাও পড়তে পারছি। ঠিক আছে, ওটা একটা আলাদা স্টোরি। 1998 থেকে 1903 সাল সেখানে স্পেন্ড করেছিলেন এবং সেখানে একটা গল্প শুনেছিলেন। ঠিক আছে, সেখানে একটা গল্প শুনেছিলেন যে ইনিশম্যানের একটা লোকের ডেড বডি ভেসে এসেছিল। ঠিক আছে, আমরা গল্পে যখন নাটকটা যখন শুরু হবে সেখানে আমরা দেখব যে মাইকেলের ডেড বডিটা, মানে একজনের ডেড বডি পাওয়া গেছে, পরে সেটাকে আইডেন্টিফাই করা হয়েছে সেটা মাইকেলের ডেড বডি, এবং সেটা আইডেন্টিফাই করছে নোরা আর ক্যাথলিন। এই নোরা ক্যাথলিনকে সব আস্তে 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 দেখছি। ঠিক আছে, আচ্ছা, এবার ওইটাই যেটা তোমাকে বললাম, সেভারাল সিনস ইন দ্য প্লে আর টেকেন ফ্রম স্টোরিজ সিনস কালেক্টেড ডিউরিং হিজ টাইম ইন দ্য অ্যারন আইল্যান্ডস and recorded in his book The Aran Islands. The Aran Islands বলে যে বইটা উনি লিখেছেন সেটার মধ্যেও এই বিভিন্ন রকম ঘটনার উনি ডেসক্রিপশন দিয়েছেন। These include the identification of the drowned man by his clothing, an account of a man's ghost being seen riding a horse. দেখো যেটা বললাম না, এই জেমস সিঞ্জের যে ক্যারেক্টারগুলো থাকে তারা আনএডুকেটেড, তারা পুয়ার, তারা রিলিজিয়াস। এবার যেখানে রিলিজিয়াস ডেপথ থাকে সেখানে সুপারস্টিশনের অনেক জায়গা থাকে। ঠিক আছে, তো এখানেও দেখতে পাবো যে মাইকেলের যে ঘোষটা রয়েছে সেটাকে কি করছে, বার্টলেকে ডুবিয়ে মারছে। ঠিক আছে, তো যে ঘটনাটা আমরা দেখলাম, মাইকেলের ডেড বডিকে যেমন আইডেন্টিফাই করা হচ্ছে তার জামা কাপড়, তার সক্স দেখে, তার সক্সের উপর স্টিচ দেখে। ক্লিয়ার? এবার এটা যে ল্যাঙ্গুয়েজটা যেটা ইংলিশে লেখা হয় বাট উইথ আইরিশ ডায়ালেক্টস, এটা মাথার মধ্যে রেখো, ভুল করো না। ঠিক আছে, ইট ইজ রিটেন ইন ইংলিশ উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ আইরিশ ডায়ালেক্টস। এই আইরিশ ডায়ালেক্টস আবার কোন স্ট্রাকচারে স্ট্রাকচারাইজড? গেলিক ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, নাটকটা সেটিং, নাটক যখন পড়ছি নাটকের সেটিং পড়তে হবে। নাটকের সেটিংটা হচ্ছে ইট ইজ আ স্মল কটেজ ইন দ্য অ্যারন আইল্যান্ডস অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। কেন ওয়েস্ট কোস্ট সেটাও তোমাকে বললাম। এই যে দেখো, আয়ারল্যান্ডের ওয়েস্টেই রয়েছে কি, এই যে অ্যারন আইল্যান্ডস, এবং অ্যারন আইল্যান্ডস কি কি, কোন কোন দ্বীপ নিয়ে গঠিত সেটাও তোমার কোয়েশ্চেন আসতে পারে। ইনিশমোর, ইনিশম্যান আর ইনিশিয়ার, এগুলো লিখে রাখো খাতার মধ্যে, প্লিজ মিস করো না। পিডিএফ এর ভরসা। ঠিক আছে, পিডিএফ দেখে কতটা কে লেখো ভালো করে জানি, সেজন্য ক্লাস চলাকালীন নোট ডাউনগুলো করতে থাকো। এবার আসি ব্যাকগ্রাউন্ডে। It is set among the poor Irish fishing families whose lives are controlled by the sea, যেটা আমি তোমাকে বললাম এতক্ষণ ধরে, যে কথাটা বললাম না, অ্যারন আইল্যান্ডস বলো, দ্য অ্যারন আইল্যান্ডস বলো, বা দ্য রাইডার্স টু দ্য সি বলো, এই জায়গাগুলো, এই দুটো লেখাতেই সিঞ্জ কি করছেন, পুয়ার আইরিশ ফিশিং ফ্যামিলিজ বা পুয়ার আইরিশ পিজেন্টসদের লাইফ দেখাচ্ছেন, যাদের লাইফটা ম্যাক্সিমাম কিন্তু কন্ট্রোল করছে কে, সি। এই সি একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে, এবং সেটা কি ক্যারেক্টার বললাম একটু দেখি, কেউ বলো। একটু আগে আমি বললাম সি কে একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে। সিটা কোন ধরনের ক্যারেক্টার, সিটা কেমন ক্যারেক্টার? সিটা ওমনি প্রেজেন্ট ক্যারেক্টার। ঠিক আছে, আশা করি অনেকের ওমনি প্রেজেন্ট ক্যারেক্টার সম্বন্ধে আইডিয়া ছিল না। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট দেখো। সো ফাইনালি ব্যাকগ্রাউন্ড নিয়ে কারো কোনো ইস্যু নেই তো? এবার আমরা তাহলে ক্যারেক্টারে ঢুকি। এবার ক্যারেক্টারে ঢুকবো তাহলে, আর আজকে ক্যারেক্টারগুলো বুঝিয়ে আছে ক্লাস শেষ করব। নেক্সট দিন থিম বোঝাবো, থিম বুঝিয়ে তখন নাটকে ঢুকবো। ব্যাকগ্রাউন্ডে কারো ডাউট থাকলে বলো। নেক্সট দেখো, চলো এবার ফাইনালি ক্যারেক্টারে আসি। মেন ক্যারেক্টার, সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রোট্যাগনিস্ট বলতে পারো মরিয়া। এই মরিয়া কে? মরিয়া হচ্ছে একজন বয়স্ক গরিব মহিলা। শি ইজ দ্য ট্র্যাজিক হিরোইন অফ আওয়ার প্লে। কেন ট্র্যাজিক হিরোইন?
দেখো এইরকম ট্র্যাজিক ক্যারেক্টার আমার মনে হয় না তোমরা পড়েছো। কেন? তার 6 ছেলে, তার হাজবেন্ড এবং তার ফাদার ইন ল, তাদের প্রত্যেককে সে হারিয়েছে এই সমুদ্রতেই। কেন? তারাও এই অ্যারান আইল্যান্ডের বাসিন্দা। তাদের অ্যারান আইল্যান্ড থেকে কোথায় যেতে হয়? প্রোটাগনিস্ট মিন্স হিরো বা হিরোইন, ঠিক আছে? তাদের যেতে হয় মেনল্যান্ডে, ঠিক আছে? তো তারা সবাই মারা গেছে এই সমুদ্রতেই, ঠিক আছে? She is grief stricken. She has endured unimaginable loss. সব থেকে ভারী বোঝা হচ্ছে নিজের সন্তানের ডেথকে চোখের সামনে দেখা। কিভাবে না? ফার্স্ট হার হাজবেন্ড, দেন 5 sons and eventually last one বার্টলে। বার্টলে হচ্ছে সব থেকে ছোট ছেলে। মনে থাকবে নাটকের প্রথমে আমরা দেখতে পাবো যে বার্টলে তার একমাত্র সন্তান, সে বেঁচে রয়েছে এবং মাইকেল মারা গেছে, ঠিক আছে? এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, ওই জন্য আমি আলাদা করে হাইলাইট করে দিয়েছি। দেখো, সন্স অ্যান্ড ডটার্স, তোমার কোয়েশ্চেন যদি আসে মরিয়ার টোটাল কটা চিলড্রেন? মরিয়ার টোটাল চিলড্রেন হচ্ছে স্টিফেন 1, শন 2, সেমাস 3, প্যাচ 4, মাইকেল 5, বার্টলে 6। 6টা ছেলে, ক্যাথলিন 7, নোরা 8। টোটাল 8টা চিলড্রেন তার রয়েছে। ঘুরিয়ে যদি কোয়েশ্চেন করে হাউ মেনি সন্স শি হ্যাড, তখন লিখবো 6খানা। হাউ মেনি ডটার্স, তখন লিখবো 2টো। তার প্রত্যেকটা ছেলে মারা গেছে, তার 2টো মেয়ে তারা বেঁচে রয়েছে। ক্লিয়ার? এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ইভেন 4th সেমেও ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইভেন অনার্সের 2 মার্কসের অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। সমস্ত কিছুর জন্য এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার ছেলে কটা পেলাম? স্টিফেন, শন, সেমাস, প্যাচ, মাইকেল, বার্টলে। এই 6 জন ছেলে, তার প্রত্যেকে আলটিমেটলি মারা যায় এবং তার 2 জন ডটার, ক্যাথলিন বড় মেয়ে, নোরা ছোট মেয়ে, ঠিক আছে? এখানে একটা জিনিস লিখতে পারো, নোরা এবং ক্যাথরিনকে আমরা কোরিক ক্যারেক্টার্স বলতে পারি। আমরা এদেরকে কোরিক ক্যারেক্টার্স বলতে পারি। কোরিক ক্যারেক্টার্স গ্রিক শব্দ কোরাস থেকে কোরিক শব্দটা এসছে। দেখবে এরা দুজন সমস্ত মেসেজ আমাদের এরাই দিচ্ছে, নোরা আর ক্যাথলিন। সমস্ত ডেথের খবর এরা দিচ্ছে, আইডেন্টিফিকেশন এরা করছে, সমস্ত কিছু ঘর সামলাচ্ছে এরা। তো এরা হচ্ছে কোরিক ক্যারেক্টার। কোরাস থেকে কোরিক কথাটা এসছে, ঠিক আছে? বাকি এদের ক্যারেক্টারটা আরো পরে আসছি। এখন আপাতত আমরা মরিয়াতে রয়েছি, ঠিক আছে? মরিয়াকে একজন পুয়ার ওল্ড উম্যান হু হ্যাজ লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড 6 sons টু দ্য সি। নেক্সট কি? শি ইজ ডিপলি রিলিজিয়াস। আমরা বললাম, একটু আগে আলোচনা করলাম যে সিনজের ম্যাক্সিমাম ক্যারেক্টারগুলো কেমন হয়? রিলিজিয়াস হয়, আনএডুকেটেড হয়। তো শি অফেন ইনভোকস গডস, সেন্টস অ্যান্ড স্পিরিচুয়াল ব্লেসিংস। গ্রাম্য মহিলারা যেরকম হয়, ঠিক আছে? সে সন্ন্যাসীর কাছে যাচ্ছে, সে স্পিরিচুয়াল ব্লেসিংস এর জন্য সে প্রে করছে। আর সুপারস্টিশিয়াস অ্যান্ড ভিশনারি। এবার যেখানে মানে ইলিটারেসি থাকবে সেখানে কি থাকবে? সুপারস্টিশন থাকবে। যেখানে বেশি ফেথ থাকবে সেখানে সুপারস্টিশনও বেশি থাকবে। তো শি সিজ আ ভিশন অফ মাইকেল দ্য ডেড সান, লিখে দিয়েছি ব্র্যাকেটে আমি, রাইডিং আ গ্রেট পোনি বিহাইন্ড বার্টলে, আ ফোরবোর্ডিং অফ ডেথ। সে কি দেখতে পাচ্ছে? সে একটা ভিশন, স্বপ্ন সে দেখছে। একটু বেশি ধর্মপ্রাণ মানুষ, রিলিজিয়াস মানে ধর্মপ্রাণ, ঠিক আছে? বেশি ধর্ম নিয়ে থাকে, ধার্মিক আমাদের মধ্যে কম বেশি সবাই, কিন্তু ধর্ম নিয়ে কে বেশি পড়ে থাকে সেটার কথা বলছে এখানে, ঠিক আছে? রিলিজিয়াস মানে ধার্মিক। তো শি সিজ আ ভিশন, সে একটা ভিশন দেখছে, স্বপ্ন দেখছে। কি দেখছে? মাইকেল মানে তার যে মৃত ছিল নাটকের প্রথমে যাকে আমরা দেখছি মাইকেলকে,
সে একটা গ্রে কালারের ঘোড়ায় যাচ্ছে, কার পেছনে? বার্টলের পেছনে। এবং এই বার্টলে মৃত্যুর মুখে যাচ্ছে, যেটা বললাম তার এখানে কি দেখতে পাচ্ছি, মাইকেলের ভূত বার্টলেকে ডুবিয়ে মেরে দিচ্ছে। She is also a symbol of Irish motherhood. শুধু বার্টলে মরিয়া নয়, আইরিশ মাদাররা এরকমই হয়, আইরিশ মাদাররা এরকমই হয়। All Irish mothers who suffered silently and lose their loved ones to the sea. এই অ্যারন আইল্যান্ডসের বা ওয়েস্ট কোস্ট অফ দ্য আইল্যান্ড, ওয়েস্ট কোস্ট অফ দ্য আয়ারল্যান্ডের মহিলারা কেমন, তার প্রত্যেকে এই জিনিসের সাথে অভ্যস্ত, হ্যাবিচুয়েটেড। তারা জানে যে আজকে আমার হাজব্যান্ড, আমার সন্তান ঘর থেকে বেরোচ্ছে, তারা ফেরত আসবে কি আসবে না। ঠিক আছে, একটা থিম আমি তোমাদের বলে দিই। অনেকে মাথায় এটা আসছে যে কেন শুধু ছেলেরাই মরছে, মেয়েরা কেন মরছে না। দেখো বাবা, এখানে একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাবো, কনফ্লিক্ট বিটুইন ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি। ঠিক আছে, ট্র্যাডিশনাল লাইফ এবং মডার্ন লাইফের মধ্যে একটা কনফ্লিক্ট দেখতে পাবো। কিভাবে কনফ্লিক্টটা না, ছোট করে বলি। দেখো, এখানে সবাই মারা যাওয়ার পর বাড়িটা কিন্তু সামলাচ্ছে এই নোরা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি রেকর্ডিংটা দেখে নিও। সো কি হচ্ছে, আলটিমেটলি সমস্ত ছেলেরা মারা যাওয়ার পর নোরা আর ক্যাথলিন কি করছে, তারা বাড়িটাকে সামলাচ্ছে। কেননা এতগুলো ডেথ সাফার করার পর তার মায়ের মাইন্ডসেট এমন নেই যে সমস্ত কিছু সে ট্যাকেল করবে, আর সে সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। মরিয়ার একটা কথা আমরা দেখতে পাই যে বুড়োরা রেখে যায় তার নেক্সট জেনারেশনের জন্য, আমার ক্ষেত্রে হচ্ছে আমার ছোটরা রেখে আছে আমার মতো বুড়ো বুড়িদের জন্য। কি হয়, আমরা জেনারেলি এখন এটাই দেখি। আজকে আমাদের বর্তমান যে অবস্থা রয়েছে, ম্যাক্সিমাম জনের ধরো পৈতৃক ভিটে, পৈতৃক বাড়ি, পূর্বপুরুষরা ধীরে 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 তাদের প্রপার্টি বানিয়েছে, তাদের আমাদের সাপোর্ট দিয়েছে এবং আমরা সেটাকে আজকে ভোগ করছি, এটাই হয়। বাট মরিয়ার ক্ষেত্রে হচ্ছে তার ছেলেরা তার জন্য রেখে গেছে, তারা চলে গেছে এবং মরিয়া ভোগ করছে। বলো, এর থেকে বড় ট্র্যাজিক ক্যারেক্টার দেখেছো? কোন গল্পে পড়েছো এর থেকে বড় ট্র্যাজিক ক্যারেক্টার? এবং ইভেন আর কি স্ট্রেংথ অ্যান্ড ডিগনিটি, সে এত কিছুর পরেও বুক ঠুকে সে বলছে দে আর অল গন নাও, এরা তারা সময় সবাই চলে গেছে। অ্যান্ড দের ইজন্ট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি। এই লাইনটা মারাত্মক লাইন, ওই জন্য তোমাকে বারবার এই লাইনটা বলছি আমি। নেক্সট, ক্যাথলিন দ্য এল্ডার ডটার, এ হচ্ছে বড় মেয়ে ক্যাথলিন। এ কেমন? স্ট্রং, প্র্যাকটিক্যাল। এ হচ্ছে কেয়ারিং ডটার হু সাপোর্টস দ্য ফ্যামিলি। সেটাই তোমাকে বললাম, কনফ্লিক্ট বিটুইন মডার্নিটি অ্যান্ড ট্র্যাডিশন। তো ট্র্যাডিশনাল সিস্টেম কি বলছে, ট্র্যাডিশন কি বলছে না, ঘর চালাবে ছেলেরা, বাইরে থেকে রোজগার করতে যাবে ছেলেরা, আর মেয়েরা কি করবে, ঘর সামলাবে। বাট এখানে দেখো মডার্ন সোসাইটি কি বলছে, ছেলে মেয়ে ওসব ভেদাভেদ কোনো ব্যাপার নেই, একটা ছেলেও ঘরে রান্না করতে পারে, একটা মেয়ে বাইরে রোজগার করতে যেতে পারে, উল্টোটাও হতে পারে, দুজনেই বাইরে যেতে পারে, ডিপেন্ড করছে তাদের ওপর। বাট ট্র্যাডিশন কিন্তু এটা বলে না, যেটা আমরা ক্যাজুয়াল ট্রিতে পড়েছিলাম। ভোরবেলায় আমাদের মা ঘুম থেকে ওঠে, সবার আগে সবার শেষে মা ঘুমাতে যায়। বাবার কাজ কাজ, মায়ের কাজ কাজ নয়। ঠিক আছে, তো এখানে এই সিস্টেমটাকে একটা ব্রেক করছে দেখতে পাচ্ছি ক্যাথলিনের ক্যারেক্টারটা। এ কেমন? এ রেসপন্সিবল। She takes charge of the household, keeps secrets when necessary, like hiding the identity of Michael's clothes from Moria. এই মরিয়ার কাপড়গুলোকে, মাইকেলের কাপড়গুলোকে মরিয়া থেকে লুকাচ্ছে। কেন? ঠিক ইনচার্জ অফ দ্য হাউসহোল্ড যেরকম থাকে, বড়রা যেরকম করে, ছেলেরা যেরকম করে, সে দায়িত্ব নিচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল সে ডিসাইড করছে। এ হচ্ছে প্রোটেক্টিভ। She tries to shield her mother from more sorrow. এ চায় না যে আমার মা আর দুঃখ কষ্ট ভোগ করুক,
She is the voice of the reason. She often thinks logically and balances emotion with practicality. এ লজিক্যাল কথা বলে, এ রিজনেবল কথাবার্তা বলে, এই ইমোশনে ভেসে যায় না, এই ইমোশন আর প্র্যাকটিক্যালিটির মধ্যে ব্যালেন্স করতে জানে। ক্লিয়ার? নেক্সট ক্যারেক্টার আসি। নেক্সট ক্যারেক্টার হচ্ছে নোরা। এ ছোট মেয়ে, এও বেঁচে আছে, ক্যাথরিনও বেঁচে আছে। এই ইনোসেন্ট, যে ছোট ইনোসেন্ট, ইমোশনাল অ্যান্ড ওবিডিয়েন্ট সিস্টার, বাট এতগুলো সত্ত্বেও ও সিস্টার হিসেবে ওবিডিয়েন্ট, তার দিদির কথা শোনে, কেন একটু হলেও বোঝে যে আমাদের বাড়িতে কি গেছে, কি কি ফেস করেছে। সে কেমন? এ সেন্সিটিভ, জেন্টল। শি ক্রাইজ ইজিলি অ্যান্ড শোজ টেন্ডারনেস টুয়ার্ডস হার মাদার অ্যান্ড ব্রাদার। এ চট করে কেঁদে ফেলে। হেল্পফুল, শি ব্রিংস দ্য বান্ডল অফ ক্লোথস দ্যাট মাইট বিলং টু মাইকেল অ্যান্ড ওয়ার্কস উইথ ক্যাথলিন। এ ক্যাথলিনকে হাউস হোল্ড ওয়ার্কসে সাপোর্ট করে। ঠিক আছে? সে কাপড়গুলোকেও নিয়ে এসেছিল, যেগুলো মাইকেলের কাপড়গুলোকে ইয়াং প্রিস্ট আর কি দিয়েছিল। তো একজন প্রিস্ট রয়েছে, সে আর কি কাপড়গুলো দিয়েছিল, দেখো আইডেন্টিফাই করো যে এটা মাইকেলের কিনা। তখন সে কাপড়গুলো নিয়ে এসেছিল নোরা। লেস ম্যাচিওর, একটু ম্যাচিওরিটি এর মধ্যে কম রয়েছে, কেন ক্যাথলিনের কম্প্যারিজনে এর ম্যাচিওরিটি একটু অভাব রয়েছে, যেহেতু এ ছোট। নেক্সট কি বলছে? নেক্সট ক্যারেক্টার হচ্ছে বার্টলে। বার্টলে হচ্ছে দ্য ইয়াংগেস্ট অ্যান্ড লাস্ট লিভিং সান। এ সব থেকে ছোট ছেলে এবং মরিয়ার লাস্ট লিভিং সান। এই একমাত্র বেঁচে রয়েছে। গল্পে, সরি, নাটকের শুরুতে দেখতে পাচ্ছি, নাটকের শেষে এও মরে যাচ্ছে। এর রোল কি? ইজ দ্য সিম্বল অফ লাস্ট হোপ। বার্টলে কি সিম্বলাইজ করে? লিখে রেখে দাও, বার্টলে ইজ দ্য সিম্বল অফ লাস্ট হোপ। ডুবতে কো তিনকে কা সাহারা। মরিয়া সমস্ত কিছু সবাইকে হারিয়ে দিয়েছে, একমাত্র বেঁচে রয়েছে যে ছেলে, সে হচ্ছে বার্টলে। বাট আলটিমেটলি ল্যাটার বিকামস দ্য ফাইনাল ট্র্যাজিক লস ফর মরিয়া। এর ক্যারেক্টারিস্টিক্স কেমন? হি ইজ ডিটারমাইন্ড অ্যান্ড ব্রেভ, হি ইজ প্র্যাকটিক্যাল, আর হি ইজ দ্য ট্র্যাজিক ফিগার বিকজ হি ডাইজ অ্যাট সি আফটার বিং নকড ইনটু দ্য ওয়াটার বাই আ পনি, কমপ্লিটিং দ্য ট্র্যাজেডি। যেটা তোমাদের বললাম, আশা করছি এটা পড়তে পড়তে বা এটা বইতে বইতে গল্পটা কি রয়েছে ভেতরে, নাটকটা অনেকের আইডিয়া হয়ে গেছে বা কি কি রয়েছে। ঠিক আছে? নেক্সট মাইকেল। মাইকেলকে যখন নাটক শুরু হচ্ছে, হি ইজ দ্য মিসিং সান অফ মরিয়া, যেটা দেখো, এবং পরবর্তী ক্ষেত্রে জানা যায় হি ইজ ডেড সান। একে অন স্টেজ ক্যারেক্টার এ নয়, ঠিক আছে? এগুলো হচ্ছে অফ স্টেজ ক্যারেক্টার। অন স্টেজ ক্যারেক্টার কাদের? যাদের আমরা স্টেজের মধ্যে দেখতে পাই, যাদের কথা শুনতে পাই, বাট এ কোনো কথা বলছে না। বাট his unseen presence drives much of the play's tension and sorrow. এগুলো হচ্ছে অফ স্টেজ ক্যারেক্টার। দেখো এখানে মাইকেলের ব্যাপারটা অনেকটা কোথা থেকে ইনফ্লুয়েন্স, এই যে বললাম তোমাকে, সরি, এই যে সিঞ্জ যখন অ্যারন আইল্যান্ডসে গেছিলেন, তখন উনি কি দেখতে পেয়েছিলেন? ইনিশম্যানে একটা বডি ভেসে এসেছিল। ঠিক আছে? ক্লিয়ার? তো দেখো এখানে ডাইরেক্ট কানেকশন পাচ্ছি। একে দিয়ে কাকে বুঝিয়েছে? মাইকেল হচ্ছে সেই লোকটা, মানে সেই মাইকেলের ক্যারেক্টারটাকে বানিয়েছে সেই লোকটার উপর বেস করে। নেক্সট কি? এ হচ্ছে সিম্বল অফ আনসার্টেনিটি। প্রথমে ওকে খুঁজে পাওয়া যায় না, পরে তার জামা কাপড় ইয়াং প্রিস্ট নিয়ে আসে, সেটা দেখে ক্যাথলিন আর নোরা আইডেন্টিফাই করে থাকে। পস্থিউমাস প্রেজেন্স, পস্থিউমাস মানে হচ্ছে মারা যাওয়ার পর। তোমাদের বলেছিলাম এর আগে পস্থিউমাস পাবলিকেশন, ক্যাজুয়াল ইন আ ট্রি পস্থিউমাস পাবলিকেশন ছিল। তো এর প্রেজেন্সটা কেমন? পস্থিউমাস পাবলিকেশন। হিজ বডি ইজ ইভেন্চুয়ালি আইডেন্টিফাইড বাই হিজ ক্লোথস। মরিয়া সিজ হিজ ঘোস্ট ইন আ ভিশন। তার অ্যাক্টিভ প্রেজেন্স দেখতে পাচ্ছি না আমরা, তার প্যাসিভ প্রেজেন্স দেখছি কিভাবে না, মরিয়া তার ঘোস্টটাকে স্বপ্নের মধ্যে দেখছে। ক্লিয়ার? এইগুলো হচ্ছে আমাদের মেন 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 ক্যারেক্টার। এছাড়াও যদি মাইনর ক্যারেক্টার বলতে হয়, মাইনর ক্যারেক্টারের মধ্যে পড়ছে মরিয়ার হাজবেন্ড এবং বাকি সানরা, সবাই মারা গেছে, তারা সবাই জলে ডুবে মারা গেছে। ঠিক
ঠিক আছে, দে সার্ভ অ্যাজ আ ব্যাকড্রপ টু দ্য ফ্যামিলিজ এন্ডলেস সাইকেল অফ সাফারিং। এই যে ফ্যামিলির যে সাফারিং পিরিয়ডটা রয়েছে এটা এন্ডলেস, দুঃখ আর শেষ হয় না। নেবার্স, আর কি মাইনর ক্যারেক্টার্স নেবার, এদেরকে মেনশন করা হয়েছে বাট এদের কোনো আমরা স্পিচ দেখতে পাই না। এরা কি করে, এসে কাঁদতে আসে, কখন না বার্টলের মৃত্যুর সময়, এবং বার্টলের মৃত্যুর সময় বলছি, মাইকেলের মৃত্যুর পরে এরা তাদের বাড়িতে আসে, কাঁদতে আসে। সিম্বলিক রোল, তোমাকে সব থেকে বড় রোল প্লে করে সমুদ্র। এ কি সিম্বলাইজ করছে, এ নেচার সিম্বলাইজ করছে, এ ফেট ভাগ্য ভাগ্য সিম্বলাইজ করছে, এবং মৃত্যুকেও সিম্বলাইজ করছে। বার্টলে কি সিম্বলাইজ করছে, হোপ কে সিম্বলাইজ করছে, which is lost finally। মাইকেলের জামা কাপড় কি সিম্বলাইজ করছে, it is a proof of death, symbol of lost identity বা lost hope। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি জিনিস। বলো এই অবধি বুঝতে কারো সমস্যা না সমস্যা নেই বলো? আজকে ক্লাস এ পর্যন্তই থাকবে।